গ্রিঞ্জে আসলাম। এখানে একটা স্টিম রেল ইঞ্জিনে করে এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে যাব। এই ট্রেন লাইনগুলো নর্মাল ট্রেন লাইন না, দুই পাশে রেগুলার লাইন, দুইটা যে স্লিপার থাকে ওগুলো স্লিপার তো না, লাইন। মাঝখানে হচ্ছে গিয়া একটা হচ্ছে গিয়া গ্রিপওয়ালা লাইন, ওইখানে হচ্ছে গিয়া ট্রেনের সেন্টারও আর কিছু খাঁচকাটা চাকা থাকে যেগুলো ঘুরে ঘুরে এটার সাথে আটকায় জিপ লাইনের উপর, এবং ওইটাকে ধরে ওটার সাপোর্টে টেনে টেনে উঠায়। যেহেতু এটা অনেক উঁচুতে উঠতে হয় এই কারণে এটা এরকম। রটহর্ন সামিট ইন্টারলেকেনে আসলাম সুইজারল্যান্ডের, আজকে জিউরিখ থেকে। এসে এখানকার সৌন্দর্য দেখে আমি বনে গেছি, লিটারালি আমার কথা বন্ধ হয়ে গেছে। কারণ এইটা এই দৃশ্য দেখে জুবান বন্ধ হয়ে যাবে এই মানুষের। ভয়ঙ্কর সুন্দর, এত সুন্দর না দেখলে বিশ্বাস করা কঠিন। এবং ক্যামেরায় আসতেছে না ঠিক ঠিক মতন, কিন্তু দুর্দান্ত সুন্দর। ইন্টারলেকেনে জিউরিখ থেকে আসলাম ট্রেনে করে, মাঝখানে বার্নে চেঞ্জ ছিল, তো 2 ঘন্টার মতন লাগে। 1 ঘন্টা দেন 1 ঘন্টা। তারপরে এখানে এসে একটা জায়গায় এয়ারবিএনবি নিয়েছি। আমি এখন সামিটে যাচ্ছি। আমার বউ পড়ে গিয়ে ব্যথা পাইল, তাই সে যেতে পারবে না। আনফর্চুনেটলি আমাকে একা একাই যেতে হচ্ছে। তো যেটা বলতেছিলাম, এটা খুবই অসাধারণ সুন্দর, না দেখলে বিশ্বাস করা যায় না এতটা সুন্দর। একবার হলেও এখানে আসা উচিত। কেবল কারও আছে, আমি এই নিচেরও ওই প্ল্যাটফর্মের জায়গাটা থেকে আসছি। এই জায়গাটা কোনো রেলিং দেওয়া নাই, যে আমার পা আর এই যে আর একটু উপরে উঠলেই এই জায়গাটায় হচ্ছে গিয়া সামিট পয়েন্ট। এই মাঝখানে একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। আর আমি যেখানে বসে আছি সেটার এই পাশেই হচ্ছে পুরা খাদ, কত হাজার ফিট নিচে জানি না। আর এখানে কিছু একটু ধোঁয়া লাগতেছে, কারণ হচ্ছে যে বেসিক্যালি ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে। এগুলো আসলে বাতাস না, এগুলো হালকা মেঘ আছে, এই মেঘটাই গায়ে লাগে যখন আরাম লাগে, ঠান্ডা লাগে। তো এই হচ্ছে গিয়া এই পাশের ভিউ, আর এই পাশের ভিউ হচ্ছে এরকম।
সুন্দর হয় এখানে অনেকক্ষণ ধরে বসে থাকা যায়। যাই, সামিট পয়েন্টের দিকে যাই। অবশেষে রথহর্ন সামিট পয়েন্টে আসলাম। এই হচ্ছে ভিউ এক সাইডে। সাইডে যাই, এই সাইডে হচ্ছে ভিউ। আর এই সাইডের নিচে যে বেঞ্চটা আছে, বেঞ্চ যে আমি বসেছিলাম একটু আগে, এখান থেকে আসলাম। আর এটা হচ্ছে ইন্টারলেকেন, মানে ওই লেকটা যেটার কালারটা হচ্ছে গিয়া এমারেল্ড কালার আর কি, যেটা আমাদের সিলেটের লালাখালে যেরকম কালার পানির ওরকম কালারের পানি। মানে খুব একটা বেশি লোকজন হেল্প ছিল, তবে পেইনফুল জিনিস হচ্ছে যে প্রচুর এই মাছিগুলা গায়ে ওঠে এবং কামড় দেয়। এই জিনিসটা ছাড়া এটা খুবই পিসফুল একটা জায়গা। এই যে মাছি, যাই হোক, একটু ঘুরে বসতে পারলে ভালো লাগতো। বাতাস আছে ঠান্ডা, কিন্তু আমি এখন ফেরত চলে যাবো, কারণ এই মাছির যন্ত্রণা এখানে বসার উপায় নেই। নেমে যাচ্ছি এখন, সামিট করলাম, রথহর্নের একদম চূড়ায় গেছিলাম। টু বি অনেস্ট, বারবার একই কথা বলতেছি, ইটস টোটালি আনরিয়াল। এত সুন্দর যে মনে হয় না এগুলো সত্যি, মনে হয় কোনো একটা মানে ভেরি আলট্রা এইচডি গ্রাফিক্সের কোনো গেমসের মধ্যে ঢুকে গেছি, কোনো অ্যাডভেঞ্চার গেমসের মধ্যে, এবং সেই গেমসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এরকম ফিলিং হয় আমার এই জায়গাগুলোতে আসলে। এর আগে এরকম স্নোডোনিয়াতে গিয়ে এরকম ফিলিং হয়েছিল, এবার এখানে হচ্ছে এরকম ফিলিং। টোটালি আনরিয়াল, দুর্দান্ত। রথহর্ন থেকে নামার পরে নিচে লেকের কাছে আসলাম। ভাবছিলাম লেকটা শান্ত, কিন্তু লেকের মধ্যে ভালোই ঢেউ এবং পানিটা পুরাই কি বলবো অসাম, একদম এমারেল্ড কালার। এটা হচ্ছে গিয়া লালাখালের পানিটা যেই কালারের, সে একই কালার। জোস, খুবই জোস। ওই পিছনে ওই সাইডে যাবো, হাঁটতে একটু ওইদিকে হাঁটার জায়গা করে দেয়া, এটা জেটি, হাঁটার জায়গাটায় যাবো। খুব সুন্দর বেঞ্চ আছে, এখানেও বেঞ্চ আছে। এখান থেকে বিভিন্ন গন্তব্যে নৌকা ছেড়ে যায়। সুন্দর পানির কালার। আর আমাদের ব্যাপার হচ্ছে এই পাশে আরও 2টা ফ্যামিলি আছে, তারাও বেড়াতে এসেছে, তারাও বাংলাদেশে। সুইজারল্যান্ড এত সুন্দর কেন? ইন্টারলেকেন, এইটার ইতিহাস জানো? এটা হচ্ছে গ্রিনস লেক, আর আরেকটা মেইকন লেক আছে। এই দুইটার সংযোগ স্থল হচ্ছে ইন্টারলেকেন। ইন্টারলেকেন যে জায়গাটা আসছে, এটা হচ্ছে দুইটা লেকের সংযোগ স্থল। মেঘ একদম নিচে নেমে আসছে। সুইজারল্যান্ড দেশটা মনে হয় সূর্যমুখী ফুল রপ্তানি করে, কারণ সুইজারল্যান্ডে দেখলাম যে প্রচুর সূর্যমুখী বা সানফ্লাওয়ারের চাষ বা ক্ষেত আছে। আর সুইজারল্যান্ডের আয়ের প্রধান একটা সোর্স হচ্ছে গিয়া ট্যুরিজম।
কিন্তু সেটাও আসলে প্রধান সোর্স না। আমরা যা সবাই জানি তাদের প্রধান সোর্স হচ্ছে আসলে ব্যাংকিং। সুইস যে ব্যাংকগুলো ছিল একটা সময় ছিল যেই সময় পর্যন্ত তারা আসলে কারো কাছে জবাবদিহি করতো না, যে কেউ টাকা পাচার করে সুইস ব্যাংকগুলোতে রাখতে পারতো এবং কোনো সরকারের কথাই তারা শুনতো না, যে সরকারই হোক না কেন তাদেরকে তারা তাদের যে কাস্টমার তাদের হচ্ছে যে ইনফরমেশন দেওয়ার জন্য তারা বাধ্য ছিল না, ডিনাই করতো। কিন্তু এটা খুব সম্ভবত 2008-এর পরে এই জিনিসটা ভেঙে গেছে, এইটা করতে পারে না তারা, কারণ আমেরিকা তাদের কিছু পাচার হওয়া টাকা ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করে এবং একটা নতুন রুল জারি করে কিছু একটা করে, যার ফলে এই জিনিসটা এখন আর তারা করতে পারে না। কিন্তু এখন তারা অন্য একটা বুদ্ধি করছে এটার বদলে, সেটা হচ্ছে যে জেনেভায় খুব সম্ভবত একটা পোর্ট আছে, সেই পোর্টের মধ্যে হচ্ছে যে ওইটার মধ্যে হচ্ছে যে কারো কোনো কন্ট্রোল নেই, ওইটা হচ্ছে গিয়ে একটা নিউট্রাল একটা জোন বলা যায় পোর্টটাকে। সো ওই পোর্টের মধ্যে তারা হচ্ছে যে জিনিসপত্র স্টোর করে রাখে, কারণ টাকা স্টোর করে না কিন্তু জিনিসপত্র স্টোর করে। কী জিনিসপত্র? বিভিন্ন পুরোনো অ্যান্টিক পেইন্টিং, এই টাইপের জিনিসপত্র, দামি দামি পেইন্টিং, এইসব ওইখানে স্টোর করে রাখে। পুরো ভল্ট সিস্টেম করা আছে, সব থেকে সিকিউর ভল্টগুলোর একটা ওয়ার্ল্ডের, এবং সেখানে ভিতরে ভিতরে হাত বদল হয়, তারে বেচা দেয়, সে তার কাছ থেকে কেনে, এসব চলতে থাকে এবং এইটা এখন তাদের আয়ের একটা বড় সোর্স। সো এই জিনিসগুলো একটা ডকুমেন্টারি দেখে ওই দিন জানতে পারছি, মজা পাইছি ডকুমেন্টারিটা দেখে।